নমস্কার। 2023 আসতে চলেছে, 2022 শেষ। এই 2023-এ আমার মেন ইনভেস্টমেন্ট গোল কি থাকবে, কিভাবে মার্কেটকে একটু আউটপারফর্ম করা যায় কি না, কি স্ট্র্যাটেজি থাকবে, কোন কোন সেক্টর, কোন কোন স্টকের উপর আমি একটু বুলিশ মত পোষণ করব নিজের পোর্টফোলিওতে। আমার নিজের পোর্টফোলিওর কি স্ট্র্যাটেজি থাকবে সেটা তো দেখাবই বা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাজার যা রিটার্ন দিচ্ছে তার থেকে আপনারা কি করে কোন স্ট্র্যাটেজি নিয়ে একটু বেশি আমরা পার্সেন্টেজ রিটার্ন কামাতে পারি, যেটা কিন্তু কম্পাউন্ড হয়ে প্রায় 60 লাখ টাকার মতো, 50 থেকে 60 লাখ টাকার মতো ডিফারেন্স কিন্তু তৈরি করে দেয়। অবশ্যই কত টাকা ইনভেস্ট করছেন, কি করছেন তার উপর ডিপেন্ড করে, কিন্তু এতটা ডিফারেন্স কিন্তু তৈরি করার সামর্থ্য রাখে। আমরা বুঝতে পারি না প্রথমে যখন ইনভেস্ট শুরু করি যে 1%, 2% কি পার্সেন্টের কতটা মাহাত্ম্য থাকে। সেটাই যখন কম্পাউন্ডিং হয় তার যে এফেক্ট কতটা থাকে কিন্তু বোঝা যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে আপনাদেরকে আমার পোর্টফোলিওর যে ইটিএফ পোর্টফোলিওটা শুরু করেছিলাম তার পারফরমেন্সটা আগে দেখাচ্ছি এই কদিনের জন্য। তারপর আমি পোর্টফোলিওটা একটু বলবো, তারপর স্ট্র্যাটেজি বলবো, তারপর কিভাবে আউটপারফর্ম করার আমার কি প্ল্যান সেটা বলছি। এবার আউটপারফর্ম করব না আন্ডার পারফর্ম করব সেটা তো বাজার আগামী দিনে বলে দেবে। আমি আজকের দিনের ডেটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমি জানি ইট ইজ টু শর্ট টাইম টু টেল, বাট আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এটা নিজেরাও করবেন। আচ্ছা, তবে ভিডিও শুরু করার আগে এখানে যে ইটিএফ স্টক বা যা কিছু নিয়ে কথা হবে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজকর্ম করবেন। তো চলুন শুরু করি। দেখুন, নিফটি আমি 20th ডিসেম্বর থেকে এই পোর্টফোলিওটা চালু করি, ঠিক আছে? কারণ এখানে দেখতেই পাচ্ছেন ইনভেস্টেড ডিসেম্বর 20। তো ডিসেম্বর 20 থেকে এখনো পর্যন্ত আপনি টোটাল রিটার্ন দেখছেন 0.39% আছে। এই পোর্টফোলিওতে কি আছে, আমার স্ট্র্যাটেজি কি হবে, আমি এখানে রিব্যালেন্সিংও করেছি, সব কিছু জানাবো। আগে শুনে নিন। 0.39% পজিটিভ, 0.39%। এইবার সেইটাকে আমি এখানে লিখেছি পোর্টফোলিও রিটার্ন, এক্সআইআরআর, সিএজিআর। এখনো তো 1 বছর হয়নি, এক্সআইআরআর পাবেন না, জাস্ট রিটার্নটা 1 মাসের জন্য, 1 মাসের বা 20 বছরটা শেষ হলো, 10 দিনের রিটার্নটা আমরা দেখছি 0.39%। ঠিক আছে। নিফটি এই সময় কি করেছে, যদি আপনি investing.com-এ যান, আমি এখানে ছবিও তুলে রেখেছি, এটা থাকবে আমাদের কাছে। দেখুন 20 তারিখের যদি দেখেন বাজার ক্লোজিং 18 মানে কতটা নিফটি ছিল, 18,385, 18,385-তে ছিল। আর মিড ক্যাপ ছিল, মিড ক্যাপ 150 যেটা ইন্ডেক্স, সেটা ছিল 12,098-এ, ঠিক আছে? 12,098। আমি এই দুটো ডেটা এখানে লিখেছি, 18,385 আর মিড ক্যাপ ইন্ডেক্স যে স্টার্ট হয়েছে 12,098। নিফটি শেষ হয়েছে 18,115-এ, আজকেই শেষ হলো 18,105-এ, সরি 15 নয়, 18,105-এ। মিড ক্যাপ শেষ হয়েছে 11,885-তে, যদি এটা দেখতে পারেন, 11,885। তো সেটা আমি লিখে দিলাম। তাহলে নিফটি রিটার্ন দিয়েছে এই সময়, এই ডিসেম্বর 20 তারিখ থেকে মোটামুটি -1.52% মাইনাসের রিটার্ন আছে। এবং মিড ক্যাপের যদি রিটার্ন দেখেন -1.76%, ঠিক আছে? পোর্টফোলিও ঠিক আছে, 0.39 পজিটিভে দিয়েছে। তাহলে আউট পারফর্ম কতটা আমরা করলাম বা আমার পোর্টফোলিও করলো, সেটা নিফটির থেকে আউট পারফর্ম করেছে আপনার 1.91%। যেখানে নিফটি 1.5% মাইনাস, পোর্টফোলিও যদি 0.4% আপ হয়, তাহলে আউট পারফর্ম ওই 1.91%, এটা থেকে এটা মাইনাস করলেন। তেমনই মিড ক্যাপের থেকে এটা আউট পারফর্ম হলো 2%-এর মতো, 2.15%। তাহলে শর্ট টার্মেই কিন্তু দুটো ইন্ডেক্সের থেকেই আমার পোর্টফোলিওটা ভালো করেছে। কেন করেছে, কি করেছে বা কিভাবে আগামী দিনে স্ট্র্যাটেজি থাকবে বলবো। এবার আমি আসল কথায় আসবো যে এই পার্সেন্টেজ, যদি এটা আপনাদেরও বলছি, তারপর স্ট্র্যাটেজিতে যাব, যে এইভাবে যদি আমরা গ্রো করি, এই দেখে মনে হচ্ছে 1%, 2% এটা আর এমন কি, কিন্তু যদি এটা লং টার্মে কম্পাউন্ড করেন তাহলে কি জিনিস হতে পারে
সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার একটু যদি ভিডিওকে ভালো লাগে, একটু যদি এই জিনিসগুলোকে ভালো লাগে, একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। এইবার যদি পোর্টফোলিও 2% বা 1%ও একটু আউট পারফর্ম করে, তাহলে আমাদের রিটার্নে বা কম্পাউন্ডিং হারে কতটা বড় চেঞ্জ হয় সেটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট ফর মোটিভেশনাল পারপাস। ধরুন নর্মাল নিফটি রিটার্ন একটা 14-15%-এর মতো তো দেয় বাজার, মোটামুটি আগের পাস্ট যা এক্সপিরিয়েন্স আছে তার থেকে আমি বলছি, কথার কথা 14%, 14.5 এরকম পার্সেন্ট দেয়। সেটাই আমি লিখেছি রাউন্ড ফিগারে। আর 1 লাখ টাকা ধরুন আপনার বেসিক প্রথমে যা ইনভেস্ট আছে, তারপর আপনি ওই পোর্টফোলিওতে কেউ ধরুন 20,000 টাকা করে ইনভেস্ট করছে প্রত্যেক মাসে মান্থলি এসআইপি, তাহলে 20 বছরে তাহলে কত টোটাল টাকাটা হয়, মানে সুদ মূল নিয়ে এরকম যে হয়, টোটাল আপনার অ্যামাউন্ট হয় প্রায় 2,62,00,000-এর মতো, ঠিক আছে? এটা তো নর্মাল গেল। কিন্তু আমরা যদি কিছু করে বাজারকে একটু আউট পারফর্ম করতে পারি, যদি আমি 2% আউট পারফর্ম করতে পারি, তাহলে সেটা 17% টোটাল যারায়, 15 থেকে 2% 17, তাহলে দেখুন এটা 3,35,000 হয়, আগে ছিল 2,62,000, মানে প্রায় 70 লাখের মতো ডিফারেন্স, তারও বেশি ম্যাচুরিটি ভ্যালুতে, বা ম্যাচুরিটি তো এখানে হয় না, মানে এন্ড ভ্যালুতে। আচ্ছা ঠিক আছে, 15 ধরেছি, 2%-এর ভ্যালু চেঞ্জ হলে এত 70 লাখের ডিফারেন্স হয়। আচ্ছা মাত্র 1%-এর যদি চেঞ্জ হয়, 15 থেকে 16 করে দেখি, আমরা এখানে ডিফারেন্সটা দেখছি 16, মানে 1%-এর ডিফারেন্স। 2,62,000 ছিল, সেটা হয়ে গেল 2,96,000, প্রায় 3 লাখ, প্রায় তাহলেও 40 লাখের মতো ডিফারেন্স। 2,62 হয়েছে 35 থেকে 40 লাখের মতো ডিফারেন্স, মানে বেশি আসছে 35 থেকে 40 লাখ। এটা কি কম কথা? 20 বছর বাদে আমি জানি ইনফ্লেশন হবে, সব কিছু হবে, কিন্তু 20 থেকে মানে 30-40 লাখের ভ্যালু থাকবে ভালোই। আচ্ছা 0.5% যদি আমি আউট পারফর্ম করি, 0.5%, সেটা 15.5, তাও দেখুন 2,62,000 ছিল, এখন সেটা 2,78,000, মানে প্রায় 15 লাখ টাকার মতো আপনার আউট পারফরমেন্স। 0.5 করছেন। এই জন্যই বলছি এইটা থেকে একটু মোটিভেট হওয়ার চেষ্টা করুন, যে একটু যদি আমি আউট পারফর্ম করতে পারি বাজারকে, তাহলে সেটা কম্পাউন্ডিং এফেক্ট কি হতে পারে। এইবার আমি আপনাদের সাথে কিছু স্ট্র্যাটেজিও ডিসকাস করছি, যেটা খুব ইজি। আমি যদিও ইউটিউব ভিডিওতে ডিটেলস আগে বলেছি, তাও আমি কিছু রিব্যালেন্সিংও তো করেছি, সেইটা বলে নেব। সেটা বলার আগে, আমার 2রা জানুয়ারি থেকে কিন্তু ক্লাস এখানে শুরু হচ্ছে, ঠিক আছে? সেইটা যদি আপনারা একটু ভিজিট করতে চান তো প্লিজ করে নেবেন এইখানে। আর আমার টুইটারেও জয়েন করে নেবেন। টুইটারে আমি কিছু ইনভেস্টমেন্ট নিয়ে বলেছি, একটা স্টক নিয়ে স্মল ক্যাপ, সেটার ডিটেলস ভিডিও আসবে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। ডিটেলস ভিডিও না দেখে স্মল ক্যাপের কোনো ফান্ডামেন্টাল না জেনে স্মল ক্যাপে একদম ইনভেস্ট করা উচিত নয়। নিজে অ্যানালিসিস করবেন সব কিছু। আমার এই টেলিগ্রাম চ্যানেলে এসে একটু স্ক্রোল আপ করবেন, যেখানে সব কিছু দেওয়া আছে, পেমেন্ট ডিটেলস থেকে শুরু করে ক্লাসে কি কি থাকবে। তাহলে এই সপ্তাহের মধ্যে এনরোল হয়ে নেবেন। 2রা জানুয়ারি থেকে কিন্তু ক্লাস। আর একটা কথা আমি অন এয়ার বলছি, এখানে আমার স্টুডেন্টরাও আছে, অনেকেই আছে। আমি কিন্তু ক্লাসের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি একটু হলেও ইনভেস্টমেন্টের উপর জোর দিই। মানে ক্লাসটা শেষ করার সময় ইনভেস্টমেন্ট নিয়ে বলি, যে তোমরা ইনভেস্ট করছো তো, এই জিনিসগুলো করছো তো। ইনভেস্টমেন্টের উপর আমার সব থেকে বেশি ফোকাস থাকে, যেটা ইউটিউবেও আমি বলি। সেদিনকে ইউটিউব লাইভে এসেছিলাম, বলেছিলাম আপনাদের যাদের লাভ হয়েছে, লাভের টাকাটা ইনভেস্ট করে দিন ইটিএফ এ, মিউচুয়াল ফান্ডে বা যে কোনো জায়গায়। ইনভেস্টমেন্টের উপর কিন্তু জোর দিতেই হবে। মানে ওইটাকে, মানে আমি ট্রেডিং করি বলে ইনভেস্টমেন্টে করব না, এই ধারণা নিয়ে চললে কিন্তু ভুল করবেন। ইনভেস্টমেন্টের যে কি কম্পাউন্ডিং এফেক্ট আছে সেটা এখন বুঝছেন না, পরে বুঝবেন। 4টে ইটিএফ আছে, একটা হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 বিজ, একটা ব্যাংক বিজ, মানে যেটা ব্যাংক নিফটিকে ফলো করে, মিড ক্যাপ 150 বিজকে ফলো করে, নিপন ইন্ডিয়া ইটিএফ আইটি, যেটা আইটি বিজ বলে পরিচিত, আর একটা নিফটি বীজ, যেটা নর্মাল নিফটি আমাদের বীজগুলো কোথায় পাবেন? এখানে আসলেই আপনি মনে হয় পেয়ে যাবেন। আমি সেদিনকে ইউটিউবে দেখিয়েওছিলাম, তাও একবার আপনাদের দেখিয়ে দিই। এইখানে আসবেন, এই যে সব বীজগুলোকে আমি দেখুন অ্যাড করে লিখেছি, নিফটি বীজ, আইটি বীজ, মিড 150 বীজ, ঠিক আছে? তেমন ফার্মা বীজ হয়, অনেক রকমের বীজ হয়। আপনি কিভাবে খুঁজবেন? এই যে কোনো নিফটি বি লিখবেন, তারপরে দেখুন নিফটি বীজটা চলে এলো। আইটি বীজ খুঁজতে গেলে আইটি বি লিখবেন, এই যে আইটি বীজ চলে এলো। এগুলো নিপন ইন্ডিয়ার আপনার ইটিএফ। আপনি যে কোনো অন্য কোম্পানিরও ইটিএফ আছে, সেগুলোও নিতে পারেন। মানে এসবিআই নিফটি ইটিএফ আছে,
সেটা অনেকে নিতে পারেন। বীজগুলোতে একটু অনেক পুরনো বলে এগুলোতে ভলিউমটা বেশি হয়, তাই জন্যই কিন্তু আমি নিয়েছি, যাতে ভলিউমটা একটু ঠিকঠাক আছে। মানে এই নয় যে আমি নিপন কোম্পানিকে বেশি ভালোবাসি বলে তার এই জিনিস নিয়েছি, একদমই নয়। সবারই ইটিএফ আছে, নিপনটা একটু পুরনো বলে ওর বীজটা অনেক বহুল প্রচলিত, নিফটি বীজ আমরা শুনে থাকি, একটু ভলিউমটা বেশি হয়, ব্যাস এইটুকু নিয়ে যা। আমি আপাতত আমার স্ট্র্যাটেজি বলি, আপনি নিজের মতো করে করবেন। তারপর একটা ইজি স্ট্র্যাটেজি বলে দেবো যেটা সবাই অ্যাপ্লাই করতে পারেন, যাতে কিন্তু আপনার পোর্টফোলিও একটু হলেও আউট পারফর্ম করবে, ঠিক আছে? আর 1% আউট পারফর্ম করলেও কি হতে পারে 20 বছরে 15 বছরে সেটা তো দেখলেনি। ওয়েটেজ আমি যে করেছি দেখুন, আমি আইটিতে বলেও ছিলাম, এটা পই করে বলেও ছিলাম, এই কদিনে ইউটিউব লাইভে এসেও বলেছিলাম সব আপনাদের সামনে, যে আইটিতে আমি ওয়েটেজ বাড়াবো, এবং সেটা কিন্তু আমি করেছি। আইটিতে ওয়েটেজ কিন্তু আমার এখন যদি দেখেন নিফটির থেকেও, নিফটি বীজের থেকেও আইটির ওয়েটেজ আমার পোর্টফোলিওতে বেশি এখন। এইটা কেন? যখন একটা সেক্টর নিচের দিকে আছে তার জন্যে কিন্তু আমি এটা নিয়েছি। এবং সেক্টরটা কি শুধু নিচের দিকে আছে? না, তা নয়। সেক্টরটা যাকে ফলো করে, আইটি ইন্ডেক্স অনেক সময় না, বেশিরভাগ সময় ন্যাসড্যাককেও ফলো করে। ন্যাসড্যাক যেটা হচ্ছে ইউএস মার্কেটের আইটি ইন্ডেক্স। ন্যাসড্যাক ইয়ার টু ডেট মানে এই বছরে যদি দেখেন 30 থেকে 35% কিন্তু ডাউনে আছে একটা। আর এই ন্যাসড্যাকে কে আছে? আপনার অ্যাপল, গুগল, ঠিক আছে, অ্যামাজন, ভালো ভালো কোম্পানিরা এখানে আছে। এরা তো কোনো মতেই খারাপ কোম্পানি নয়। হ্যাঁ, এখন একটু বাজে সাইকেল চলছে, মার্কেট সাইকেল, তার জন্য একটু ডামাডোল পরিস্থিতি, কিন্তু কখনো না কখনো তো ঘুরে দাঁড়াবে। তাহলে যে সেক্টরটা নিচের দিকে আছে সেই সেক্টরে তখন ঢোকার একটা চান্স আছে। নাকি 1-1.5 বছর আগে যখন আইটি সেক্টর একদম বুমিং ছিল, উইপ্রো 300% পজিটিভে ছিল, তখন আমি ঢোকার থেকে এখন রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু তার থেকে ভালো। যখনই আপনি ঢুকবেন ডাউনসাইড রিস্ক থাকবেই স্টক মার্কেটে। মানে আজকে আমি নেওয়ার পরেও 5% 10% আইটি ইন্ডেক্স পড়তে পারে, নিচে পড়তেই পারে, কিন্তু আমি একদম টপে ঢুকলাম না। 35% কারেকশনের পরে যদি আমি ঢুকি তাহলে আমার রিস্কটা একটু কম হলো, একটু হলেও কম। তাই জন্য দেখবেন ব্যাংক বীজ এখন কি চলছে, ব্যাংকিং সেক্টর অল টাইম হাইয়ে চলছে। রিসেন্টলিও অল টাইম হাইয়ে আবার গেল, মানে রিসেন্ট হাইয়ের উপরে আবার গেল, তাই তো রিসেন্টলি। তাই জন্য দেখবেন সব থেকে কম ওয়েটেজ 7% অনলি। কিন্তু আইটি একটা পড়ন্ত জিনিস, তাই জন্য আমি বেশি তাতে রেখেছি। মিড ক্যাপের দেখুন তারপরের আমার ওয়েটেজ, মিড ক্যাপ আর আইটির মোটামুটি আমি সেম ওয়েটেজ রেখেছি। মিড ক্যাপটা কেন রেখেছি? অবভিয়াসলি আপনার সামনে যদি মানে ইনভেস্টমেন্ট হরাইজনটা অনেক বছরের থাকে, 15 বছর 20 বছর, তাহলে অফকোর্স মিড ক্যাপ ইন্ডেক্সে একটু মানে ইনভেস্ট করাই যায়। অ্যাজ আ ডিসক্লেমার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কিন্তু তাও বলছি মিড ক্যাপে রাখবেন বেসড অন আপনার রিস্ক অ্যাপেটাইট কি, আপনি কি অ্যাগ্রেসিভ ট্রেডার নাকি আপনি কনজারভেটিভ ট্রেডার, তার বা ইনভেস্টার, তার উপরেও নির্ভর করছে। এখানে ট্রেডিংয়ের সিন নেই, এখানে ইনভেস্টারই বলবো, ঠিক আছে। মিড ক্যাপে আমি রেখেছি কেন? মিড ক্যাপ কিন্তু নিফটি অল টাইম হাইয়ে গেলেও 18,800, অল টাইম কথাটা ভুল, অল টাইম নয়, মানে নিউ হাইয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স কিন্তু তার নিউ হাইয়ে যেতে পারেনি, ওই কাছাকাছি গিয়ে আবার ফিরে এসছে। তাহলে কি তার পোটেনশিয়ালটা একটু আছে, তাই জন্যই কিন্তু আমি 150 ইন্ডেক্সে রেখেছি। এখানে একটা প্রশ্ন আসবে, সঞ্জয় স্মল ক্যাপ ইন্ডেক্সের কোনো আছে? স্মল ক্যাপ ইন্ডেক্সের প্রথমত তেমন কোনো ইটিএফ নেই যেগুলো লিকুইড বা ঠিকঠাক, ইটিএফ নেই। মিউচুয়াল ফান্ড আছে যারা স্মল ক্যাপ 250 ইন্ডেক্সকে ফলো করে, তবে আমি মনে করি স্মল ক্যাপে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভ ফান্ডে থাকা ভালো, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে থাকা ভালো, এটা আমার পার্সোনাল মতামত, দেন ইন্ডেক্স। আমি এখানে এই তিনটে হলো। আর একটা নিফটি নিয়ে তো কোনো কথা হবে না, নিফটি বীজে 25%-এর মতো আমার অ্যালোকেশন আছে, 25% অ্যালোকেশন ওয়েটেজ। মানে নিফটি নিয়ে তো আর কিছু আলাদা করে বলার নেই, নিফটিতে সব ডাইভার্সিফাইড পোর্টফোলিও, সব কিছু আছে, ফিনান্স আছে, এফএমসিজি সেক্টর আছে, মেটালস আছে, ব্যাংকিং আছে, সব কিছুই আছে। দেখুন ব্যাংকিংয়ে কেন কম রেখেছি, সেক্টরটা হাইয়ে চলছে, প্লাস এই নিফটির মধ্যেও তো ব্যাংকিং আছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও কিছু কিছু ব্যাংক আছে। তাহলে আলাদা করে আরও আমি ব্যাংক নিলাম তা নয়, আলাদা করে আমি আইটি নিচ্ছি কেন? কারণ আইটি সেক্টরটা নিচে আছে, ওর আউট পারফর্ম করার প্রবাবিলিটিটা বেশি, তাই জন্য। তবে কি গিয়ে একদম 100% আইটিতে নিয়ে নেবো তা নয়, তা নয়, একটু ডাইভার্সিফাইড করে রাখাটা জরুরি। কেন আইটি সেক্টরও আপনাদের হয়তো মনে নেই, অনেক পুরনো হলে আপনারা চার্ট দেখবেন সিএনএক্স আইটির 2000 সালে যখন .com বাবল এসেছিল
তার যে হাইটা তৈরি করেছিল মানে চার্টটা দেখবেন এরকম, তো চার্ট এরকম যে .com বাবলটা তৈরি হয়েছিল, তারপর এরকম করে করে তাকে এই ক্রস করতে ওর প্রায় 8 থেকে 10 বছর লেগে গেছিল, মানে এই হাইটাকে ক্রস করতে। এটা সিএনএক্স আইটি ইন্ডেক্সের কথা বলছি। 10 বছর ধরে ও কিন্তু এখানেই ছিল এই হাই এই করে যাওয়ার পর। আর এখনও দেখবেন কোভিডের চার্টটা দেখে নেবেন, কোভিডের এরকম গেছিলো, এখন আবার নিচে নেমে এরকম করছে। তাহলে আমরা তো জানি না এই যে পিকটা হয়েছে সেটা কি এই পিকের মতো, এখনও তো জানি না, যদিও মনে হচ্ছে না, ভেরি ভেরি আনলাইকলি। তাও ও তো অনেক দিন ধরে কনসলিডেট করতে পারে, কারণ তখনকার সময় পিই ফিগুলো মানে এই ফালতু ছিল, 100 পিই চলতো তখন, 100-150 এরকম পিই রেশিও চলতো, অতটাও তো এখন নয়। সুতরাং এখন মার্কেট ঠিক আছে, অতটাও যে চলবে তা নয়, কিন্তু তাও 1-2 বছর ফ্ল্যাট পড়ে থাকতেই পারে, মানে একদম কিছু করছে না ইন্ডেক্সটা, সেটাও হতে পারে। তাই জন্য পুরো 100% আমি আইটিতে অ্যালোকেট করে দিলাম, সেটাও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। এইখানে আরেকটা জিনিস আছে, একটু বলে নিই, তারপর আমি স্ট্র্যাটেজিতে যাবো, কারণ স্ট্র্যাটেজিটা বললে এখন বুঝবেন না যদি না আমি সেটাকে আরেকটা জিনিসের অ্যাড করি, সেটা হচ্ছে লিকুইড বীজ মানে আপনারা জানেন ওটা ইকুইভ্যালেন্ট টু ক্যাশ। লিকুইড ফান্ড বলে হয়, লিকুইড মিউচুয়াল ফান্ড, যেটা ডেপ্ট ফান্ডের মতো। লিকুইড ফান্ড মানে ওই ব্যাংক যেমন বছরে রিটার্ন দেয় 4%, ওরকম রিটার্ন পাওয়া যায়, ওটা জাস্ট ক্যাশকে পার্ক করার জন্য, ক্যাশ রাখার ইকুইভ্যালেন্ট হচ্ছে লিকুইড বীজ। ওটাকে কি আপনি ভাবে খুঁজবেন, এটা বলছি কেন, এটা বলে আমি স্ট্র্যাটেজিটা বললে ঠিক হবে, বা আমার স্ট্র্যাটেজিটা কি, আপনাকে বলছি না যে আপনিও তাই করবেন, আপনার জন্য একটা সহজ স্ট্র্যাটেজি বলে দেবো। লিকুইড, এই যে লিকুইড বীজ এখানে আছে, লিকুইডে অনেক কিছুই আছে, লিকুইড বীজ যেটা, সেটাকে বলছি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার এখানে আসি, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম। লিকুইড বীজ একটা আমি ব্যাপারটা আছে, সেটাও হয়তো এখানে আমি অ্যাড করব। কেন অ্যাড করব বলছি, কথার কথা, আমার লং টার্মের মানে এইটা, ধরুন কখনো একটা সেক্টর থেকে আমি প্রফিট বুক করছি, ধরুন আইটি সেক্টরই, মানে 2023-24 একটা ভালো রিটার্ন দিল, বাজারকে আউট পারফর্ম করলো, কেন এখন তো আন্ডার পারফর্মিং, ওটা তারপর আউট পারফর্ম করলো, তখন আমি কি করব, নিশ্চয়ই আইটি থেকে একটু প্রফিট বুক করব। প্রফিট বুক করে টাকাটা আমি কিন্তু লিকুইড বীজে রাখবো। আর একটা খুব ইজি জিনিস আপনাদের বলে দিচ্ছি, এটা তো গেল আমার স্ট্র্যাটেজি। আর একটা কি স্ট্র্যাটেজি আছে যেটা আমি করি, সেটা হচ্ছে অল রেড ডেতে, আমি অল না, যখনই ইনভেস্ট করব সেটা হচ্ছে রেড ডে হয়। এবার যখন আমি মেজর ইনভেস্ট করব এই পোর্টফোলিওতে, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে তো দেবই, কিন্তু তার আগে হয়তো আমি টুইটারে দেব। তাই জন্য টুইটার চ্যানেলটা আমার ফলো করে রাখবেন। এই যখন twitter.com/সঞ্জয় টক্স বলে আমার এই চলে আসবে। আজকেও যে আমি ইনভেস্ট করেছি সেটা কিন্তু এখানে রেখেছি, 2-3 হাজার টাকা ইনভেস্ট করলাম সেটা নয়, আজকে যেমন একটু বড় অ্যামাউন্টে যখনই করব, যেখানে ওয়েটেজের চেঞ্জ হয়ে যাবে, যেমন আজকে 15-র মতো ইনভেস্ট করা হয়েছে, যখন ওয়েটেজ যেটা চেঞ্জ হওয়ার মতো, তার কিন্তু আমি জিনিসগুলো এখানে দেব। সুতরাং সেইটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। টুইটারে যারা এখনও ফলো করেননি, প্লিজ ফলো করে নিন। টেলিগ্রামেও জয়েন করে থাকুন, টেলিগ্রামে তো আমি দেবই, ঠিক আছে, কিন্তু এইখানে রিয়েল টাইমে কখন আগে দিলাম কখন পরে দিলাম সেটা তো জানা যাবে না, তাই জন্য দুটোতেই কিন্তু আপনি এই ফলো করতে থাকুন। আচ্ছা, এবার আসি তাহলে লাল ডেতে, যেদিন কমবে, আজকেও যেমন একটু লাল ডে ছিল, কিছু সেক্টরের, আইটি সেক্টরের একটু লাল হয়েছিল, নিফটি তো নেগেটিভ হয়েছিল, তাই আমি ওখানে ইনভেস্ট করেছি। আর বছরের শেষ একটু তাই করতে হয়, আজকে ট্রেডিং আর করছি না, কারণ ট্রেডিং করে কি লাভ, মানে লাস্ট দিন একটু রিল্যাক্স থাকি। হ্যাঁ, কালকে স্টুডেন্টদের সাথে এক্সপায়ারিতে করেছিলাম, এনাফ। এবার আপনাদের জন্য একটা বলি, যে আপনারা কি স্ট্র্যাটেজি নেবেন। ভিডিওকে এখনও ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন। আচ্ছা, এইবার আপনারা যেটা করতে পারেন, যাদের মিউচুয়াল ফান্ড আছে, ইটিএফ যে নিয়ে পোর্টফোলিও তৈরি করতে হবে একদমই আমি বলছি না, মিউচুয়াল ফান্ড যা আছে এটা তো ইকুইভ্যালেন্ট টু মিউচুয়াল ফান্ড, মানে এমনি মিউচুয়াল ফান্ডে যারা আপনারা ইনভেস্ট করেন বা এই করেন, তাদের জন্য একটা খুব ইজি জিনিস বলছি। একটা থিওরি রাখবেন, চার্ট একটা করবেন, মানে নিফটির চার্টটা যাতে আপনার কাছে থাকে, নিফটি রাখলেই হবে, বেশি আর বেশি কমপ্লিকেটেড করবেন না। নিফটি চার্টে এই যে জিনিসটা আছে, আমি একটু বড় করে খুলে দিই, যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে বলছি, 200 ডেজ মুভিং অ্যাভারেজটা ড্র করে নেবেন। 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা আপনি যে কোনো freeinvesting.com বলুন, তারপর যে কোনো ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানে টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল টুলস বলে থাকবে, এখানে যেমন স্টাডিজ বলে থাকবে, হ্যাঁ, এই যে স্টাডিজ বলে থাকবে, এখানেই আপনি দেখবেন এমএ মানে মুভিং অ্যাভারেজ বলে, ইএমএ বলে আসবে, সেগুলো কিন্তু 200 ডেজটা আপনি সিলেক্ট করবেন। দুটো বলছি, 200 আর 100,
এই দুটো জিনিস আপনারা চুজ করে রাখবেন, 200 আর 100, ঠিক আছে? ইনভেস্টমেন্টের জন্য এইটা ঠিক আছে। আর পারলে 50, তিনটে মুভিং অ্যাভারেজ ইজ এনাফ, ঠিক আছে? 20 ইএমএ দেখছেন, 20 ইএমএটা অ্যাড করতে হবে না, এটা করবেনও না যারা ইনভেস্টিংয়ের জন্য করছেন, না হলে কিন্তু ভুলভাল আপনারা ডিসিশন নেবেন, মানে সাধারণত আমি করি না, ঠিক আছে? 20টা অ্যাড করবেন না ইনভেস্টিংয়ের জন্য, দরকার নেই। কি এবার অ্যাড করে রাখলেন, স্ট্র্যাটেজি কি হবে? স্ট্র্যাটেজি সবসময় থাকবে আপনি যে নর্মাল এসআইপি করছেন মাসে সেটা চালু রাখবেন, সেখানে কিছু হলো না, নর্মাল টাইমে বলছে সেগুলো চালু রাখুন। তারপর থেকে প্রত্যেকবার নিফটি যখন 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসবে, 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসবে, তখন অনেক বেশি পরিমাণে টাকা কিন্তু ওখানে অ্যাজ আ লামসাম করবেন। অনেক বেশি মানে অনেক বেশি ইন দ্য সেন্স, আপনি কথার কথা বলছি, আপনি ধরুন 10,000 টাকার এসআইপি করেন প্রত্যেক মাসে, তাহলে সেই মাসে যেই মাসে ও 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসবে নিফটি 50 যদি আসে, তখন আপনি যেমন এখানে এসেছিল, দেখুন এখানে এসেছিল অক্টোবরে এসেছিল 200 ডেজ মুভিং অ্যাভারেজে, যখন আসবে তখন আপনি কি করবেন, ধরুন 10,000 টাকার এসআইপি চলে, সেই মাসে তো 10,000 গেলই, তার সাথে সাথে যা এসআইপি চলে তার অ্যাটলিস্ট দ্বিগুণ টাকা, ধরুন 20,000 টাকা, আপনার সাধ্য মতো 20,000 টাকা, 30,000 টাকা, যাই আছে সাধ্য মতন ওখানে কিন্তু একটু টপ আপ করলেন, ওখানে একটু পয়সাটা লাগালেন, তাহলে 100 ডেজ আর 100 ডেজ মুভিং অ্যাভারেজে, যেটা এই ডিপ পার্পল কালারের দেখছেন, এটা 100 ডেজ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? 100 ডেজ মুভিং অ্যাভারেজে কি করব, 100 ডেজ মুভিং অ্যাভারেজেও অনেক সময় সাপোর্ট নিয়ে উপরে যায়, যখন প্রথম দেখুন উপর থেকে তো আসে, যখন নিফটি পড়বে বলছি, যখন নিফটি পড়বে প্রথমে 50 ডেজের মুভিং অ্যাভারেজে এলো, আমি 200টা আলটিমেট বলেছি যে সব থেকে বেশি টাকা লাগাবেন ওখানে, শুরু করতে হবে 50 দিনের মুভিং অ্যাভারেজ। ধরুন আপনার কাছে, আপনি প্রত্যেক মাসে 10,000 এসআইপি করছেন আর একটু করে টাকা লিকুইড বীজ বা অন্য জায়গায় রাখছেন, অন্য কোনো একটা জায়গায় রাখুন টাকা, ঠিক আছে? 2,000 টাকা করে বা 1,000 টাকা করে অন্য একটা এমনি জায়গায় বা ব্যাংকেই রেখে রাখুন, ওটা জমান, নিফটি যখন আসবে তখন দেখবে, বা কোনো অনেক সময় অনেকে লামসাম্ব থাকে সেটা রেখে দিন। যখন মার্কেট প্রথমে, আর 10,000 টাকার এসআইপি চলছে আপনার, যখন বাজার 50 ডেজ মুভিং অ্যাভারেজে আসবে, তখন আপনার কাছে যা টাকা থাকবে তার 20% সেখানে লাগাবেন, 20%, যে আপনি টাকাটা একটা কর্পাস যে বানাচ্ছেন, যেটা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে লাগাবেন বলেই ঠিক করেছেন, এই নয় যে ঘরের মানে এফডি ভেঙে দিলেন বা অন্য কিছু জন্য রেখেছেন, তা নয়, যেটা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের জন্যই রাখবেন ভেবেছেন, সেই যে টাকাটা সরিয়ে রেখেছেন, সেই টাকারই 20% আপনি তখন ইনভেস্ট করবেন যখন 20 ডেজ মুভিং অ্যাভারেজে আসবে। এটা কোথায় দেখতে হবে? ডেইলি চার্টে দেখুন, তাহলেই হবে। অত উইকলিতে কেন আসার মুভিং অ্যাভারেজ, উইকলিতে 200 দিনের মুভিং অ্যাভারেজে মানে ওই কোভিডের সময় আসে, তাছাড়া নর্মাল টাইমে আসে না। ওই সময় এলে তো সে আমি আপনাকে বলবো, ভিডিও তো তখন প্রচুরই পাবেন যে কি করতে হয়, সেটা না, আমি নর্মাল দিনেরগুলো বলছি। তাই জন্য ডেইলি চার্টটাও কাজ করে যাবে। 20% করলেন, যখন আপনার এইখানে আসবে 100 ডেজ মুভিং অ্যাভারেজে এলো, তখন আপনি 30 to 35% আরও ইনভেস্ট করে দিলেন ওখানে, তা টোটাল আপনার 50 বা 60%-এর মতো ইনভেস্ট হয়ে গেল, বা 50 থেকে 55% ইনভেস্ট হয়ে গেল, তর্কের খাতিরে 50%ই ধরে ইনভেস্ট হয়ে গেল 100 ডেজ মুভিং অ্যাভারেজে। তারপরেও যদি ভেঙে 200 ডেজে আসে, আপনি তো জানেন না কোথায় আসতে পারে, তারপরে যদি ভেঙে 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসে, তখন কিন্তু বাদবাকি 50%-টা আপনি ওইখানে লাগানো যায়, ইনভেস্ট করা যায়। আচ্ছা, এটা যে বলছি তার কি কোনো হিস্টোরিক্যাল প্রুফ আছে সঞ্জয়? তুমি যে এরকম বলে যাচ্ছ খুব ভালো লাগছে, কিন্তু হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল প্রুফ? ভেরি গুড। ভিডিওটা একটু বড় হলে ক্ষমা করে দেবেন, কারণ এটা কিন্তু লাইফ চেঞ্জিং জিনিস হতে চলেছে। প্রথম কথা হচ্ছে আউট পারফর্মটা ছেড়ে দিন, ইনভেস্টমেন্টটাকে যে গুরুত্ব দিচ্ছেন না অনেকে, সেটা কিন্তু মানে নিউ ইয়ার থেকে অ্যাটলিস্ট করবেন না। দেখুন, মুভিং অ্যাভারেজ অনেকবারই ভেঙেছে, হ্যাঁ মুভিং অ্যাভারেজ অনেকবারই ভেঙেছে, কিন্তু ভেঙে তারপর নিফটির যখন সত্যি বুলরান হয় তখন কি এইখান থেকে যায় না? হ্যাঁ, মুভিং অ্যাভারেজের পর কিন্তু অনেকটা যায়, মুভিং অ্যাভারেজের সাপোর্ট পাওয়ার পরও কিন্তু যায় উপরে, তাই না? মুভিং অ্যাভারেজে যখন এসেছে, কেউ যদি কিনেছে আজকের দিনে, সে দেখুন আজকের দিনে কিন্তু তার টাকা উপরেই আছে। আচ্ছা, আরও একটু দেখি। আচ্ছা, এইসব জায়গায়ও যখন আছে, হ্যাঁ যখনই মুভিং অ্যাভারেজে এসেছে তারপরে কিন্তু সে উপরের দিকে গেছে।
যখনই সে যখন এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজে এসেছিল, 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসার পর একটা র্যালি, এরকম যখনই সে মুভিং অ্যাভারেজে আসছে, এইটা কোভিডের ফল। কোভিডে যখন পড়ে তখন ওই মুভিং অ্যাভারেজ থেকে অনেকটাই দূরে চলে যাবে, কিন্তু আপনি ইনভেস্টটা করবেন, ঠিক আছে, বাদ বাকিটা এখানেও যখন যদি কিছু পয়সা আসে করলেন বা না করলেন, কিন্তু সেটা তো র্যালিতে চলে যাবে না। এইটা যে 200 ডেজ মুভিং অ্যাভারেজে যদি আমরা মেনে চলি, তাহলে অ্যাটলিস্ট আমার প্রবাবিলিটি অফ উইনিংটা অনেক বেশি হবে। এবং নিফটিকে যদি আমার লং টার্মে দেখা যায়, আমি কিন্তু 1% করে হলেও বা 2% করে হলেও কিন্তু আমি আউট পারফর্ম করতে পারি। এইখানে একটা কথা আমি আপনাদের বলি, 1% করে আমি যেটা ক্যালকুলেটারে দেখালাম, 1% করে CAGR, মানে প্রত্যেক বছরে আপনি 1% করছেন, সেটা কিন্তু করাটা টাফ। আপনি যদি অ্যাজ আ হোল 0.5%ও করেন বা কোনো বছরে 1% করেও আউট পারফর্ম করলেন, তাহলেও করে দেখবেন হয়তো সেটা 60 লাখ না হয়ে অ্যাটলিস্ট 10 লাখ, অ্যাটলিস্ট 5 লাখ তো হবেই। প্রত্যেক ডিপে মুভিং অ্যাভারেজগুলোর সামনে এলে যখন নিফটি আসবে তখন তাতে ইনভেস্ট করুন। যদি উইকলি চার্টে কোনো দিন মুভিং অ্যাভারেজের সামনে পান, মানে কেন সেটা পাওয়া যায় না আমি বলছি, খুব রেয়ারলি পাওয়া যায়। যেমন এই সময় একবার পাওয়া গেল, 100 ডেজ মুভিং অ্যাভারেজ এলো, তাও 200-এ এলো না। 200-এ দেখুন কোভিড ছেড়ে নর্মাল টাইমে এই সময় এসেছিল 2016 এসেছিল। দেখুন, এই জন্যই বলি যে উইকলি চার্টে পেলে তো আরও টাকা লাগানোর, মানে আমি অ্যাটলিস্ট লাগাবো। উইকলি চার্টে খুব রেয়ার পাওয়া, 2016-তে পেয়েছিলাম, তারপর আর পেয়েছি না। কোভিডটা তো একটা আলাদা কেস, তাছাড়া কিন্তু আর 200 ডেজ মুভিং অ্যাভারেজও আসছেই না। সুতরাং এখন যদি আবার 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসে, যেটা 14,000 14,500, সেটা ভেরি ভেরি আনলাইকলি, কোনো দিনে হয়তো, মানে এখন আর আসবে না। আমি কথার কথা বলছি, তার মানে কি ফিউচারে কোনো একদিন তো আসবে। ধরুন আপনি 20 বছর একটা পোর্টফোলিও চালাচ্ছেন, 20 বছরের মধ্যে তো কখনো না কখনো আসবে 200 ডেজ মুভিং অ্যাভারেজে উইকলি চার্টে। তখন কিন্তু ভালো করে ওখানে ইনভেস্ট করার কথা ভাবতে হবে। তখন সব জায়গায় প্যানিক হয়ে থাকবে। 200 ডেজ মুভিং অ্যাভারেজে আসছে মানে আপনি দেখবেন সবাই বলছে এবার তো আরও নিচে যাবে, আরও সব শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে। তখনই কিন্তু পোর্টফোলিওর ভালো একটু অংশ, পয়সা জমানোর জিনিস কিন্তু মানে মিউচুয়াল ফান্ডে বা যেখানেই আপনি ইনভেস্ট করেন সেখানে কিন্তু লাগাবার সময় এসে গেছে, এটা বুঝবেন। হ্যাঁ, তো তাই বলছি অ্যাটলিস্ট দিনেরটাও যদি মেনটেন করেন, আশা করি, তারপর করতে থাকুন, দেখা যাক আউট পারফর্ম হয় কি না, এরকম। এবার কোথায় ইনভেস্ট করবেন সেটা হয়তো বলবে কোথায় করবে। আমি বলবো আপনার যা নর্মাল পোর্টফোলিও আছে তার মধ্যেই ইনভেস্ট করুন, তার মধ্যেই টাকাটাকে ডিস্ট্রিবিউট বা ছড়িয়ে দিয়ে করুন। কেউ ধরুন মিড ক্যাপ ফান্ড আছে, স্মল ক্যাপ ফান্ড আছে, আর একটা লার্জ ক্যাপ ফান্ড আছে। তাহলে আপনি যদি 10,000 টাকা এক্সট্রা ওই মুভিং অ্যাভারেজে এসেছে এক্সট্রা লাগাতে চাইছেন, 10,000 টাকা, 3টে ফান্ডেই 3,000 টাকা করে রাখুন। হ্যাঁ, অনেক সময় বাই অন ডিপস পাওয়া যায়, কিন্তু ওই চোখ বুঝে বাই অন ডিপস করবো তা নয়, চোখ বুঝে নয়। কি করবো, মুভিং অ্যাভারেজ। তাই জন্য আপনাকে একটা আমি জিনিস দিয়ে দিলাম, মুভিং অ্যাভারেজে দেখবেন, দেখে আসছে কিনা, এসে দেখে করে তখন আমি ইনভেস্ট করব, তাহলে জিনিসগুলো ভালো। এবার আপনি অনেকে আবার এই তর্কটাও দেবেন, দাদা আমি তো এসব চার্টফার্ট বুঝি না, দেখি না, আমি অফিসে কাজ করে এই করি, তাহলে আমি কি করে ইনভেস্ট করব। এরকম একটা চার্টে যে কোনো জায়গায় ফ্রিতে পাওয়া যাচ্ছে, investing.com বলুন, মানি কন্ট্রোল বলুন, সেখানে একটা 200 মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিতে পারবেন না, যেটা আপনার লাইফে মানে 70 লাখ 40 লাখ বেশি এনে দিতে পারে টাকা। তার জন্য একবারে তো এটা তো ওয়ান টাইম অ্যাড করে রাখলেন, প্রতিদিনও দেখার দরকার নেই, সপ্তাহে একবার দেখুন তাহলেই হবে। কারণ বাজার যখন ক্র্যাশ ফ্র্যাশ করে, ওই নিফটি ওই বাজার মানে নিউজে সব জায়গায় চলে আসে। হ্যাঁ, তখন একটু খুলে নয় দেখে নিলেন, এইটুকুনি পারবেন না, এইটুকুনি না পারলে আর কি বলছি। সব দিন চার্ট দেখতে হবে একদমই বলিনি আমি, একদমই বলিনি, ঠিক আছে। হ্যাঁ, 40 লাখ এক্সট্রা পেতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে। এইরকমভাবে নিজেকে তৈরি করুন 2023-এ। আর 2023-এর আমার কিছু নিউ ইয়ার রেজলিউশন ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের উপর আসতে চলেছে। ভিডিওটা উইকেন্ডের দিকে আসবে, প্লিজ মিস করবেন না। আমি নিজেকেও কিছু জিনিস বলবো, আপনাদের জন্যও কিছু জিনিস বলবো, ওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওইভাবে চললে, ডিসিপ্লিন মেনে চললে কিন্তু ফিনান্সিয়াল সেক্টর থেকে অনেক বড় পয়সা কামানো যায়, যেটা আমি দেখালাম আপনাদের তো এখানে হাতে কলমে করে আপনাকে দেখালাম, ঠিক আছে। আর তার জার্নি তো আমিও তো সেই জার্নিটা শুরু করেছি আপনাদের সাথে, এবং শেয়ার করছি জিনিসগুলো। ETF এর সেটা আপনি মিউচুয়াল ফান্ড দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিওটাকে কেমন লাগলো জানাবেন, বারবার বলছি, না হলে কিন্তু এই জিনিসটা আর করে লাভ নেই আপনাদের সাথে জার্নিটা দেখিয়ে, ঠিক আছে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।